অনেক সুন্দর একটি গল্প যদি ভালো লেগে থাকে দয়া করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ব্যারিস্টার আজিজুল করিমের শেষ কথাটি বলরুমের প্রত্যেকটি মানুষের মনে যেন বজ্রপাতের মতো আঘাত করলো। কয়েক মুহূর্ত আগেও যেখানে সবার আলোচনার কেন্দ্রে ছিল রাফিনের সমস্যার অসুস্থতা, সেখানে এখন সবার দৃষ্টি গিয়ে স্থির হলো তার হাতের ধরা বাদামি রঙের পুরনো ফাইলটির দিকে। ফাইলটি দেখতে সাধারণ হলেও তার ভেতরে লুকিয়ে থাকা সত্য যে আমাদের পুরো পরিবারের ভাগ্য বদলে দিতে পারে, সেটা ব্যারিস্টারের গভীর মুখেই বলে দিয়েছিল। বাবা হারুন চৌধুরী ধীরে ধীরে তার দিকে এগিয়ে গেলেন। এত বছর ধরে আমি বাবাকে বহু কঠিন পরিস্থিতিতে দেখেছি। বড় বড় ব্যবসায়িক ক্ষতি, আদালতের মামলা, প্রতিনিধি প্রতিষ্ঠানের জনযন্ত্র, কোনো কিছুই তাকে একটা বিচলিত করতে পারেনি। কিন্তু আজ তার হাত কাঁপছিল, চোখে স্পষ্ট অচিন্তা। তিনি নিচু গলায় বললেন, আজিজুল সাহেব, আপনি কি বলেছেন আমার বড় ভাই এমন কোনো ফাইল রেখে গেছেন আর আমি কিছুই জানি না? ব্যারিস্টার শান্তভাবে মাথা নাড়ালেন। আপনি জানেন না, কারণ তিনি নিজেই আমাকে শপথ করিয়েছিলেন। তিনি বলেছিলেন এই ফাইল শুধু তখনই খোলা হবে যখন তিনি যেটা আকাশ্য করেছিলেন সেটা সত্যি হয়ে যাবে। আজ আমি সেই সত্য পূর্ণ হতে দেখলাম। পুরো হল রুমে পরিস্থিতি, অতিথিরা নিঃশব্দে দাঁড়িয়ে রইলেন। কেউ আর অনুষ্ঠান নিয়ে ভাবছে না, কেউ খাওয়া দাওয়া টেবিলের দিকে যাচ্ছেন না। সবাই যেন বুঝে গেছে তারা এমন এক ঘটনায় সাক্ষী হতে চলেছে যা কোনো নাটক বা সিনেমার কাহিনী কেউ হার মানবে। রাফিনকে চিৎকার সহকর্মীরা টেচার তুলে বসিয়েছে। সে কখনো পুরোপুরি অজ্ঞান হয়নি। আধা খোলা চোখ একবার ব্যারিস্টারের দিকে, একবার ফাইলের দিকে তাকাচ্ছে। তার মুখের ভেতর যেন আতঙ্ক কাজ করছে। সেটা আর লুকিয়ে রাখা বাস্তব্য নয়। আমি প্রথমবার লক্ষ্য করলাম সে যেন ফাইলটা খুলতেই না দেওয়ার জন্য ভেতরে ভেতরে ছটফট করছে। ব্যারিস্টার ধীরে ধীরে ফাইলের সিল ভাঙল। পুরনো কাগজের গন্ধ চারপাশ ছড়িয়ে পড়ল। তিনি ভেতর থেকে কয়েকটি নেতি, একটি হাতে লেখা চিঠি এবং একটি ছোট পেন্ট ভর বের করলেন। সবাই নিঃশ্বাস আটকে তাকিয়ে আছে। তিনি প্রথমে চিঠিটি হাতে নিয়ে বললেন, এটি লিখেছেন মরহুম নাজমুল চৌধুরী, যিনি হারুন চৌধুরীর বড় ভাই এবং এই পরিবারের অন্যতম প্রতিষ্ঠাতা। বাবা যেন নিজের কান থেকেই বিশ্বাস করতে পারছিলেন না, কারণ চাচা নাজমুল মারা গিয়েছিলেন প্রায় 12 বছর আগে। তার মৃত্যুর পর থেকে পরিবার ব্যবসার পুরো দায়িত্ব বাবার হাতে চলে আসে। ব্যারিস্টার চিঠি খুলে পড়া শুরু করলেন। সেখানে লেখা ছিল, যদি এই চিঠি পড়া হয় তাহলে বুঝতে হবে আমার সবচেয়ে বড় আকর্ষণ সত্যি হয়েছে। আমি বহুদিন ধরে লক্ষ্য করছি আমাদের পরিবারের ভেতরে সদ্য আর অক্ষমতার জন্য এমন একটি বীর্যোৎপান হয়েছে যা একদিন ভাই বোনকে একে অপরের শত্রু বানিয়ে দেবে। আমি প্রমাণ ছাড়া কাউকে অভিযুক্ত করতে চাই না, কিন্তু আমি যাদের আচরণ দেখেছি তাতে আমার ভয় হচ্ছে একদিন আমার ছোট ভাইয়ের সন্তানদের জীবনেও নিরাপদ থাকবে না। চিঠির প্রতিটি লাইন পড়ার সঙ্গে সঙ্গে অতিথিদের মুখের অভিব্যক্তি বদলে যাচ্ছিল। মা সালমা চৌধুরী নিচের দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছেন। তার বাবার সম্পুষ্ট অতিষ্ঠিত বাবা নির্বাক হয়ে শুনছেন। আর আমি মনে মনে ভাবছিলাম, তাহলে কি এত বছর আগ থেকেই কেউ সব বুঝে গিয়েছিলেন? চিঠির পরের অংশ লেখা ছিল, তিন্নি যদি কোনো দিন নিজেকে একা মনে করে তাহলে সে জানা যেন জানে এই পরিবার সব মানুষ তার বিশুদ্ধরণ নয়। আমি তার নামে কিছু সম্পদ আলাদা করে আইনগতভাবে
সংক্ষত্র করেছি, তবে এই সিদ্ধান্ত কথা আমি কাউকে জানাইনি, কারণ আমি জানি সত্য প্রকাশের আগে যদি এই খবর বাইরে যায় তাহলে তাকে বিপদে পড়তে হবে। এই কথাটা শুনে পুরো হল রুমে আরেক ধাপা গঞ্জ শুরু হয়ে গেল। আমি হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইলাম। আর নামের সম্পদ, অথচ আমি কোনোদিন জানতামই না। বাবা বিষয়ে ব্যারিস্টারের দিকে তাকিয়ে বললেন, এটা অসম্ভব, আমি তো কখনো এসব শুনিনি। ব্যারিস্টার শান্তভাবে আরেকটি নথি সামনে ধরলেন। এগুলো সরকারি নিবিন্নি দলিল। আপনার বড় ভাই মৃত্যুর 6 মাস আগে এগুলো সম্পদ করিয়েছিলেন। এগুলো আলতে নির্ধৃত। রাফিন হঠাৎ দুর্বল গলায় বলে উঠলেন, মিথ্যে, সব মিথ্যে। কিন্তু তার কণ্ঠে আর আগের মতো জোর নেই। ব্যারিস্টার এবার পেন ড্রাইভিট নিরাপত্তা ব্যবস্থা পালক লেপটেট সুযুক্ত করলেন। কয়েক সেকেন্ড পর একটি পুরনো ভিডিও চালু হচ্ছে। স্ক্রিন দেখা গেল নাজমুল চৌধুরী নিজেই ক্যামেরার সামনে বসে আছেন। তার মুখে ক্লান্তির ছাপ, কিন্তু কণ্ঠ দ্রুততা। তিনি বললেন, যদি তোমরা এই ভিডিও দেখো তাহলে বুঝবে আমি আর বেঁচে নেই। আমি এমন কিছু ঘটনা নিজের চোখে দেখেছি যা আমাকে বাধা করেছে ভবিষ্যতের জন্য এই রেকর্ড রেখে যেতে। আমি দেখেছি রাফিন ছোটবেলা থেকেই তিন্নির প্রতি অকারণ বিদ্বেষ পোষণ করে। আমি বহুবার তাকে সতর্ক করেছি, কিন্তু সে শোনেনি। আরও ভয়ঙ্কর বিষয় হলো, কেউ একজন তাকে সব সময় উৎসর্গ দিয়েছে। ভিডিওর এই জায়গায় পুরো হলরুম নিস্তব্ধ হয়ে গেল। নাজমুল চৌধুরী আবার বললেন, আমি এখানে সেই ব্যক্তির নাম প্রকাশ করেছি না, কারণ আমার হাতে তখন যথেষ্ট প্রমাণ ছিল না। কিন্তু আমি নিশ্চিত একদিন সত্য নিজেই প্রকাশ পাবে। আমি অনুভব করলাম মায়ের মুখে বরং ধীরে ধীরে বদলে যাচ্ছে। তার চোখে আতঙ্ক, যেন তিনি এমন কিছুই শুনতে যাচ্ছেন যা তিনি কোনোদিন প্রকাশ হোক চেনেননি। ঠিক তখনই বলরুমের দরজা হঠাৎ খুলে গেল। একজন মধ্যবয়সী মানুষ দ্রুত ভেতরে ঢুকে হাঁপাতে হাঁপাতে বললেন, ব্যারিস্টার সাহেব, দেরি হয়ে গেছে। ওরা সব নথি নষ্ট করার চেষ্টা করছিল, তবে আমি বাঁচিয়ে নিয়েছি। তার হাতে আরও একটি সিল করা খাম। আমি মানুষটিকে চিনতে পারলাম না। তিনি আমার পুরনো হিসাবরক্ষক আব্দুল কাদের, যিনি 8 বছর আগে হঠাৎ চাকরি ছেড়ে নিখোঁজ হয়ে গিয়েছিলেন। তিনি সোজা বাবার সামনে এসে দাঁড়ালেন। তারপর কাঁপা গলায় বললেন, স্যার, আজ আর চুপ থাকতে আল্লাহ আমাকে ক্ষমা করবেন না। আপনার মেয়ের বিরুদ্ধে বছরের পর বছর যে যন্ত্রণাত্ম হয়েছে তার প্রত্যেকটা আমি নিজের চোখে দেখেছি। পুরো হলরুম আবার নিস্তব্ধ নেমে এলো। আর আমি বুঝলাম আজকের রাত এখনো শেষ হয়নি, বরং সত্যের সবচেয়ে ভয়ঙ্কর অধ্যায় এখনই শুরু হতে যাচ্ছে। আব্দুল কাদেরের কণ্ঠ এমন এক ধরনের অপরাধবোধ মিশেছিল যা অভিনয় করে দেখানো সম্ভব না। তার কাঁপা থাকা হাতের সিল করা খামটির দিকে সবাই স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল। তিনি কয়েক মুহূর্তেই চোখ বন্ধ করে গভীর শ্বাস নিলেন, যেন বছরের পর বছর বুকের ভেতর চাপা পড়ে থাকা সত্য বলার সাহস চঞ্চল করেছেন। তারপর ধীরে ধীরে বললেন, আজ যদি আমি চুপ থাকি তাহলে শুধু একটা নির্দোষ মেয়ের জীবন নয়, একজন মৃত মানুষের শেষ ইচ্ছাকেও আমি বিশ্বাসঘাতক করব। আমি আর সেই পাপের বোঝা বইতে পারছি না। তার কথায় পুরো বলরুম আবার নিস্তব্ধ হয়ে গেল। কেউ আর নড়ছে না। পুলিশ কর্মকর্তাও তাকে থামালো না, কারণ তিনি বুঝতে পারছেন এই মানুষটির কাছে এমন তথ্য রয়েছে যা পুরো মামলার মুড ঘুরিয়ে দিতে পারে। আব্দুল কাদের খান খুলে ভেতরে থেকে বেশ কয়েকটি ফটোকপি, কিছু ব্যাংক স্টেটমেন্ট এবং হাতের লেখা একটি ছোট ডায়েরি বের করলেন। তিনি প্রথম কাগজটি বাবার হাতে দিয়ে বললেন, স্যার, এগুলো আপনার কোম্পানির গত 8 বছর হিসাব।
অফিসিয়ালি খাতায় যা দেখানো হয়েছে আর আসল হিসাবে যা ছিল তার মধ্যে কোটি টাকার পার্থক্য রয়েছে। বাবা বিমুগ্ধ হয়ে কাজগুলো উল্টাতে লাগলেন। সংখ্যাগুলো দেখে তার মুখের এবং বদলে গেল। তিনি ফিসফিস করে বললেন, এটা কিভাবে সম্ভব? আব্দুল কাদের দীর্ঘশ্বাস ফেলে উত্তর দিলেন, কারণ এই হিসাব আপনি কোনোদিন দেখেননি। আপনাকে শুধু সারাক্ষপে দেখানো হতো আর আসল কাগজপত্র অন্য জায়গায় রাখা হতো। রাফিন সেন্টারে শুয়ে থাকেও হঠাৎ চিৎকার করে উঠল, মিথ্যা বলছো, একে বিশ্বাস করবে না। কিন্তু তার সেই চিৎকারে আগের মতো দাপট ছিল না, বরং আতঙ্কই বেশি ছিল। পুলিশ কর্মকর্তারা তার দিকে তাকিয়ে শান্তভাবে বললেন, আপনি চুপ থাকুন, আপনার কথা বলার সুযোগ পরে দেওয়া হবে। আব্দুল কাদের, এবার ডায়েরিটি খুলুন। এটা আমার ব্যক্তিগত নোট। যখনই কোনো নিয়মন দেখতাম গোপনে লিখে রাখতাম, কারণ আমি জানতাম কোনোদিন হয়তো এগুলো সত্যর সাক্ষী হবে। তিনি একটি পৃষ্ঠা খুলে পড়তে শুরু করলেন। সেখানে তারিখ লেখা ছিল 7 বছর আগের। তিনি পড়লেন, আজ রফিক সাহেব নির্দিষ্ট দিলেন তিন্নি ম্যাডামের নামে থাকা শিক্ষা তহবিল বন্ধ করে সেই টাকা অন্য একটা অ্যাকাউন্ট স্থানান্তর করতে, কারণ তিনি বলেছেন মেয়েদের এত পড়াশোনা করে কোনো লাভ নেই। আমার বুকের ভেতরটা কেঁপে উঠল। বিদ্যালয়ে লিডারশিপ হারানোর পর কোনো হঠাৎ সব অধিক হারাতেন বন্ধ হয়ে গিয়েছিল। আজ তার উত্তর সামনে দাঁড়িয়ে আছে। আব্দুল কাদের আরেকটি পৃষ্ঠা খুললেন, সেখানে লেখা ছিল, আজ অফিসে শুনলাম তিন্নি ম্যাডামের বিরুদ্ধে মিথ্যে অভিযোগ তৈরির পরিকল্পনা চলছে, যে স্যার তাকে ব্যবসা থেকে দূরে সরিয়ে দেন। আমি বাবার দিকে তাকালাম। তিনি মাথা নিচু করে দাঁড়িয়ে আছেন, তার চোখ গভীর অনুশোচনা সম্পুষ্ট। ঠিক তখনই ব্যারিস্টার আজিজুল কর্মী ধীরে বললেন, এগুলো শুধু অতীত জালিয়াতি প্রমাণ নয়, এগুলো পরিকল্পনিত পারিবারিক ঝড় যন্ত্রণাও প্রমাণ। হঠাৎ পুলিশ কর্মকর্তারা ফোন বেজে উঠল। তিনি কয়েক মুহূর্তে কথা বলে মুখ তুলে বললেন, ফের নিসিক বল থেকে প্রাথমিক রিপোর্ট এসেছে। পুরো হলরুম আবার নিস্তব্ধ। তিনি কাগজের দিকে তাকিয়ে পড়লেন। রাফিন যে পাইলিন পান করেছে তাতে এমন একটি শক্তি সার্টিফিকেট পাওয়া গেছে যা নির্দিষ্ট মাত্র বেশি আগ্রহ করলে মানুষ অচেতন হয়ে যেতে পারে। তবে ঠিক প্রমাণ ঘাটতি বিষ নয়, উদ্দেশ্য ছিল ভুক্তভোগীকে দীর্ঘ সময়ের জন্য অচেতন করা। সবাই একসঙ্গে আমার দিকে তাকালো। আমি শান্তভাবে বললাম, তাহলে পরিকল্পনা ছিল আমাকে বিয়ের অনুষ্ঠানেই অচেতন করে দেওয়া। পুলিশ কর্মকর্তা মাথা নাড়ালো। প্রাথমিকভাবে তাই মনে হচ্ছে, কিন্তু কেন সেটা কখনো জানা যায়নি। এই প্রশ্নের উত্তর যেন অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিল। মেহরিন হঠাৎ ভেঙে পড়ল, কাঁদতে কাঁদতে বলল, আমি আর লুকিয়ে রাখতে পারছি না। আমি সব জানতাম না, কিন্তু কয়েকদিন আগে রাফিনকে বলতে শুনেছিলাম বিষয়টা শেষ হওয়ার আগেই তিন্নিকে মানসিকভাবে অসুস্থ প্রমাণ করতে হবে, তাহলে সে কোনো সম্পত্তির দাবিতেই করতে পারবে না। বাবা যেন বজ্রপাত হলেন, কি বলছিস তুমি? মেহরিন কান্নার মাঝে বলল, ও বলছি বিয়ের মঞ্চ যদি তিন্নি অদ্ভুত আচরণ করে, অচেতন হয়ে পড়ে, তাহলে সবাই ভাববে ওর মানসিক সমস্যা আছে। পরে চিকিৎসার নামে ওকে অন্যদিন আড়ালে রাখা যাবে। আমার চোখ বন্ধ হয়ে গেল। একটা ঘৃণা, ততটা পরিকল্পনা শুধু সম্পত্তির জন্য। ঠিক তখনই ব্যারিস্টার আজিজুল কর্মীও আরেকটি নীতি সামনে ধরল, মিস্টার হারুন চৌধুরী, এখন সময় হয়েছে আপনি ওটা জানুন। তিনি দলিল খুলে পড়লেন, আপনার বড় ভাই মৃত্যুর আগে কোম্পানির 40% শেয়ার আইনগতভাবে তিন্নির নামে হস্তান্তর করেছিলেন তিনি। কিন্তু শর্ত ছিল তার বিয়ের দিন এই নীতি প্রকাশ করা হবে। এই মুহূর্তের জন্য পুরো হল রুম কেউ নিঃশব্দেও নিল না। রাফিন চোখ বড় বড় করে দলিলের দিকে তাকিয়ে রইল। তার দুর্বল কণ্ঠে বিড়বিড় করে বলল, তাহলে এতদিন আমি যে সব করেছি। কথাটা শেষ করার আগেই তার চোখ উল্টে
উল্টে গেল। সে সম্পূর্ণ অচেতন হয়ে পড়ল। অ্যাম্বুলেন্স কর্মকর্তা দ্রুত তাকে নিয়ে বেরিয়ে গেল। আর আমি বুঝলাম এখন আর লড়াই শুধু পরিবার বিশ্বাসঘাতক নয়, এখন শুরু হবে আইনের লড়াই। কারণ রাফিন হাসপাতালে গেলেও তার বিরুদ্ধে জমা হয় প্রমাণগুলো কোথাও যাচ্ছে না। অ্যাম্বুলেন্সের সাইরেনের শব্দ ধীরে ধীরে দূরে মিলিয়ে যাওয়ার পরেও পাঁচজকতা হোটেলের বিশাল বলরুমে উপস্থিত কেউ নিজের জায়গা থেকে নড়ল না। কয়েক ঘন্টা আগে যে নির্দিষ্টটি আমার জীবনের সবচেয়ে আনন্দের দিন উদযাপন করছে সাজানো হচ্ছিল, সেটি এখন একটি অপরাধ তদন্ত কেন্দ্রে পরিণত হয়েছে। চারদিকে পুলিশ সদস্যরা প্রমাণ সংগ্রহ করেছে, ফরেনসিক কিট, প্রতিটি গ্লাস, প্রতিটি বোতল, এমনকি টেবিলে কাপ পরিষ্কার করেছে। অতিথিদের অন্য কেউ বাড়ি যেতে চলেছে, কিন্তু অন্তত শর্ত সবাই কিছু সময় অপেক্ষা করতে বলা হয়েছে। আমি চুপচাপ দাঁড়িয়েছিলাম, আমার কপালে সিঁদুর, হাতে শাখা পরা আর বিয়ের ভারী পোশাক। সব কিছু যেন হঠাৎ অর্থহীন মনে হচ্ছিল। জীবনের নতুন অধ্যায় শুরু হওয়ার কথা ছিল আজ, অথচ আমি দাঁড়িয়ে আছি নিজের পরিবারের বিরুদ্ধে সবচেয়ে বড় সত্যর সাক্ষী হয়ে। বাবা হারুন চৌধুরী ধীরে ধীরে আমার সামনে এসে দাঁড়ালেন। এত বছর পরে প্রথমবার আমি তার চোখে অহংকার নয়, ভাঙানো ছাপ দেখলাম। তিনি কয়েকবার কথা বলতে গিয়েও থেমে গেল। তারপর নিচু গলায় বললেন, তিন্নি, আমি যদি তোমার কাছে একটা প্রশ্ন করি তুমি কি উত্তর দেবে? আমি শান্তভাবে মাথা নাড়ালাম। তিনি বললেন, এত কিছু সহ্য করার পরেও তুমি কখনো আমাকে কিছু বলনি কেন? প্রশ্নটা শুনে আমি কয়েক সেকেন্ডে চুপ রইলাম। তারপর মৃদু হেসে বললাম, বলেছিলাম বাবা, অনেকবার বলেছিলাম, কিন্তু আপনি কোনো দিন আমার কথা বিশ্বাস করেননি, তাই এক সময় বলা বন্ধ করে দিয়েছি। কথাটা শুনে বাবা মাথা নিচু করলেন, তার ঠোঁট কাঁপছিল। তিনি বুঝতে পারছিলেন আমার এই উত্তরেই তার জীবনের সবচেয়ে বড় ব্যর্থতার স্বীকারোক্তি। মা সালমা চৌধুরী একটু দূরে দাঁড়িয়েছিলেন। এতক্ষণে তিনি একটা কথা বলেনি। আমি তার দিকে তাকাতেই তিনি দৃষ্টি সরিয়ে নিলেন। ছোট্টবেলা থেকে আমি মায়ের ভালোবাসা পাওয়ার জন্য কত চেষ্টা করেছি, তার হিসাব নেই। পরীক্ষা প্রথম হলো, ভাবতাম মা হয়তো আমাকে জড়িয়ে ধরবেন, অসুস্থ হলে ভাবতাম মাথায় হাত রাখবেন, কিন্তু প্রতিবাদের রাফিনকে ঘিরে তার পৃথিবীর সমৃদ্ধ ছিল। আজকেও তিনি আমার কাছে এগিয়ে এলেন না, তবে তার চোখে প্রথমবারের মতো অস্থিরতা আর অনুশোচনের ছাপ স্পষ্ট ছিল। এদিকে পুলিশ কর্মকর্তা আমার কাছে এসে বললেন, মিসেস তিন্নি ইয়াসিন, আপনাকে আগামীকাল আনুষ্ঠানিক জবানবন্দি দিতে হবে। আপনার বক্তৃতা এই মামলায় আমার তো গুরুত্বপূর্ণ অংশ হবে। আমি মাথা নেড়ে সম্মানিত দিলাম। মিস্টার ইয়াসিন সঙ্গে সঙ্গে বললেন, আমি ওর সঙ্গে থাকব। কর্মকর্তা হাসলেন, অবশ্যই, তবে আর একটি বিষয় আছে। তিনি একটি সিল করা খাম আর আমার হাতে দিলেন। একটি ফিনিশিং মিটিড প্রমিক যুক্ত প্রতিবাদ। সেখানে উল্লেখ আছে আপনি ওই ওষুধটি মেশানো হচ্ছিল, সেটা সাধারণ মানুষ পক্ষে গ্রহণ করা সহজ নয়। লাইসেন্স ছাড়া এই বিক্রি করা হয় না। রেসিডেন্ট আজিজুল করিম সঙ্গে সঙ্গে বললেন, তার মানে কেউ এটি পরিকল্পনা করে সংগ্রহ করেছে। ঠিক তখনই এক পুলিশ সদস্য যুক্ত ভেতরে ঢুকে কর্মকর্তার কানে কিছু বললেন। কর্মকর্তা মুখ অভিব্যক্তি মুহূর্তে বদলে গেল। তিনি সবার দিকে তাকিয়ে বললেন, হাসপাতাল থেকে খবর এসেছে রাফিনের জ্ঞান ফিরেছে, আর জ্ঞান ফিরে সে একজন নাম বারবার বলছে। সবাই নিঃশব্দে আটকে রইল। কার নাম? বাবা কাপা গলায় জিজ্ঞাসা করলেন। কর্মকর্তা ধীরে ধীরে উত্তর দিলেন, সে আবার বলছে আমি একা নয়, কিন্তু কার নাম বলতে চাচ্ছে সেটা স্পষ্ট নয়। এই কথাটা শুনে আব্দুল কাদের হঠাৎ চমকে উঠল। তিনি নিজের কপালে হাত দিয়ে বললেন, তাহলে এখনও ভয় পাচ্ছে? মানে সে মানুষটা এখনও বাইরে আছে? আমি তার দিকে তাকিয়ে বললাম, আপনি কাকে বোঝাচ্ছেন? তিনি চারদিকে একবার তাকিয়ে খুব নিচু গলায় বললেন, যার কথা আমি এত বছর কাউকে বলিনি। ব্যারিস্টার তাকে থামিয়ে দিলেন না, বরং বললেন, এখন আর কিছু লুকানোর সময় নয়। আব্দুল কাদের দীর্ঘশ্বাস ফেলে বলতে শুরু করলেন,
প্রায় 9 বছর আগে এক রাতে অফিসে কাজ করেছিল। তখন রাফিন খুব অল্প বয়সী। আমি দেখলাম সে একা নয়, একজন লোক সঙ্গে বসে কোম্পানির ভবিষ্যৎ নিয়ে কথা বলছে। লোকটা বলছিল, তোমার বোন বেঁচে থাকলে একদিন সব কিছু ভাগ পাবে, তাকে কখনোই শান্ত হতে দেবে না। তখন আমি ভেবেছিলাম হয়তো ব্যবসার সাধারণ আলোচনা, কিন্তু পরে বুঝলাম বিষয়টা অন্য গভীর ছিল। বাবা বিস্মিত হয়ে বললেন, লোকটা কে ছিল? আব্দুল কাদের চোখ বন্ধ করলো। আমি তার মুখে পুরোপুরি দেখিনি, তবে তার ডান হাত একটা বিশাল নকশার রূপার আংটি ছিল, আর তার কণ্ঠস্বর আমি কোনোদিন ভুলিনি। ঠিক সেই সময় বলরুমে এক কোণে থাকা একজন অতিথি হঠাৎ বলে উঠলেন, এই আংটিটা আমি যা আজকেই এমন এক আংটি দেখাচ্ছি। সবাই তার দিকে তাকালো। তিনি বললেন, অনুষ্ঠান শুরু হওয়ার আগে একজন ভদ্রলোক রাফিনের সঙ্গে আলাদা করা কথা বলছিল। তার হাতেও ঠিক এমন আংটি ছিল। পুলিশ কর্মকর্তা সঙ্গে সঙ্গে জিজ্ঞাসা করলেন, আপনি তাকে চিনতে পারবেন? লোকটি দীর্ঘভাবে বললেন, হ্যাঁ, সামনে পেলে অবশ্যই চিনব। কর্মকর্তা আর সময় নষ্ট করলেন না। তিনি নিরাপত্তা ব্যবস্থাপককে নির্দিষ্ট দিলেন, আজকে পুরো প্রবেশপত্রর সিসিটিভি ফুটেজ সংগ্রহ করুন। অনুষ্ঠান করা এসেছি, একজনও বদলে যাবে না। নিরাপত্তা ব্যবস্থাপক দ্রুত চলে গেলেন। আমি অনুভব করলাম অন্তত দিকটা সম্পূর্ণ বদলে যাচ্ছে। এখন যখন সবাই ভাবছিল রাফিন একমাত্র জান্তকারী, কিন্তু এখন পরিষ্কার সে হয়তো কারো হাতে পরিচালিত হচ্ছিল। মিস্টার ইয়াসিন আমার দিকে তাকিয়ে ধীরে বললেন, তোমার লড়াই এখনো শেষ হয়নি। আমি হঠাৎ কণ্ঠে উত্তর দিলাম, এবার আমি শেষ না দেখে থামবো না। ঠিক তখনই নিরাপত্তা ব্যবস্থাপক দৌড়ে ফিরে এলেন। তার হাতে একটি ট্যাবলেট। তিনি হাঁপাতে হাঁপাতে বললেন, স্যার, ফুটেজে সেই লোকটা পাওয়া গেছে। কিন্তু তিনি ব্যক্তি বলতে গিয়ে থেমে গেলেন। বাবা রোগী গলা বললেন, কিন্তু কি? নিরাপত্তা ব্যবস্থাপক কাপা হাতে স্ক্রিনটি সবার সামনে ধরল। ভিডিওতে সম্পূর্ণ দেখা যাচ্ছে রাফিন একজন মানুষের সঙ্গে করমর্দন করছে। একটি মুখ ক্যামেরা একদম পরিষ্কার। মুহূর্তের মধ্যে বাবা, মা, ব্যারিস্টার আব্দুল কাদের সবার মুখ ফ্যাকাশে হয়ে গেল, কারণ সেই মানুষটি কোনো অপরিচিত ব্যক্তি নয়, তিনি আমাদের পরিবারেরই একজন। চলবে গল্পটি অনেক সুন্দর। যদি ভালো লেগে থাকে দয়া করে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন প্লিজ।